হ্যালো ভিউয়ার্স, নিয়ে এলাম ফ্রম সিজন 4 এর চতুর্থ পর্বের এক্সপ্লেনেশন ভিডিও। শুরুতে আমরা বয়েড, এলিট, জেড, ডোনা, হ্যানরি এবং ট্যাবিকে দেখতে পাই। শেরিফের অফিসে জড়ো হয়ে ইয়েলো স্যুট ম্যানের স্যুটটি আবিষ্কার নিয়ে আলোচনা করছে। হ্যানরি বলে যে মিরান্ডা শহরে দেখা জিনিসগুলোর ছবি আঁকতো এবং আঁকা একটি ছবিতে হলুদ স্যুট পরা একজন লোক ছিল। হ্যানরির জন্য এটাই একমাত্র চমকপ্রদ বিষয় ছিল না। সে এটা জেনে হতবাক হয় যে ইয়েলো স্যুটম্যান হয়তো সত্যি আছে এবং শহরটিতে ঘুরে বেড়াচ্ছে। সে আগে এসব বিশ্বাস করতো না, কিন্তু এখানে আসার পর থেকে সে সবকিছু বিশ্বাস করতে শুরু করে। এখন বয়েড ইয়েলো স্যুটম্যানের অস্তিত্ব তথ্যগুলো একপাশে রেখে বলে যে এই পোশাকটি হয়তো অনেক আগে কোনো প্রাক্তন বাসিন্দা ফেলে রেখে গিয়েছিল, অথবা কোনো প্রাণী তাদের মন নিয়ে খেলছে এবং কেউ ওটা ওখানে রেখে গিয়েছিল আর এখন তা খুঁজে পাওয়া গেছে। কিন্তু জেড বয়েডের কথায় কিছুটা সন্দেহ প্রকাশ করে, কারণ বয়েড যদি ঠিক হতো তাহলে স্যুটটা এর আগেই কেউ না কেউ খেয়াল করত, কারণ তারা ওখান দিয়ে অনেকবার যাতায়াত করেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ তা খুঁজে পায়নি। এর মানে হলো এটা সাম্প্রতিক ঘটনা এবং সম্প্রতি কেউ ওটা ওখানে রেখেছে। আমরা জানি এটা সম্প্রতি ঘটেছে, কিন্তু এই চক্রটি এই প্রথমবার ঘটলো। এখন বয়েড হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না, তাই আমরা জানি যে ঠিক কারণ হলুদ স্যুটের লোকটি সত্যি সম্প্রতি সোফিয়াতে রূপান্তরিত হয়ে শহরে প্রবেশ করেছিল। এরপর বয়েড পরামর্শ দেয় যে তত্ত্ব কথা না বলে তাদের ভিক্টরের সাথে কথা বলা উচিত এবং বোঝা উচিত স্যুটটা দেখে সে কেন এত ভয় পেয়েছিল, কারণ ভিক্টর যদি ভয় পেয়ে থাকে তার মানে স্যুট পরা লোকটি সম্পর্কে সে কিছু জানে, আর সে যদি তাকে ভয় পায় তাহলে তার কোনো পুরনো স্মৃতি তাকে বিরক্ত করছে। হ্যানরি জোর দিয়ে বলে যে যেহেতু সে তার ছেলে, সে তার সাথে একান্তে কথা বলবে, কারণ যদি সবাই একসাথে তার কাছে এসে প্রশ্ন করে ভিক্টর নিশ্চিতভাবে আতঙ্কিত হয়ে পড়বে। শেরিফের অফিস থেকে বেরোনোর আগে হ্যানরি বলে যে পুরোপুরি হতবাক যে হলুদ স্যুটের লোকটি সাদা পোশাকের ছেলেটি এবং শহরটির মতো জিনিস যা কেবল তার বেসমেন্টের ছবিতেই ছিল আসলেই বাস্তব। সে বুঝতে পারছে না যে এই সবকিছু কিভাবে সামলাবে, কিন্তু যেহেতু আমন্ত্রিত ছেলেটি বলেছিল যে তাদের হাতে বেশি সময় নেই, হ্যানরি জানতো যে তাকে দ্রুত এগোতে হবে। শহরটির অস্তিত্ব শেষ মুহূর্ত শুরু হওয়ার পর কি ঘটবে তা সে ঠিক মতো জানতো না। যা কিছু ঘটতে চলছে তা খুব খারাপ হবে এবং তারা তা থামাতে চায়, তবে তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। হ্যানরি যখন শেরিফের স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল, ডোনা ভাবছিল হ্যানরির কি কোনো ধারণা আছে মিন্ডার সাথে কি হয়েছিল, বা সে কি জানে যে ট্যাবি কখনো মিন্ডার স্মৃতিগুলো অনুভব করছিল। ট্যাবি তাকে আশ্বস্ত করে যে হ্যানরি এ ব্যাপারে কিছুই জানে না। তারপর ছেলেটি ঘরে উপস্থিত সবাইকে বলে যে আর কোনো বিপ্লব বা গোপনীয়তা যেন প্রকাশ না করা হয়। এর মানে হলো ট্যাবি এবং মিন্ডার সম্পর্কে কোনো হ্যানরিকে কেউ বলবে না এবং অ্যালিস ফাতিমার সাথে হলুদ স্যুটের ব্যাপারে কথা বলবে না। এই পুরো ব্যাপারটি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা না পাওয়া পর্যন্ত সবাই নিজেদের তদন্তে মনোযোগ দিবে। মূলত শহরের কেউই এই বিষয়ে কথা বলতে চাচ্ছিল না। যাই হোক, জেড বলে যে সে তার তৃতীয় চোখ খোলার জন্য এবং তার অতীতের কারাবাসের স্মৃতিগুলো দেখার জন্য ম্যাজিক মাশরুম খাবে। ডোনার সাথে সাথে বলে যে সে এই ধরনের সম্পূর্ণ বিরোধী, কারণ সে জানেই না যে ওই মাশরুমগুলো আসলে কি করে, সেগুলো বিষাক্ত হতে পারে। বয়েডও বলে যে সে এতে স্বচ্ছন্দ নয়, কিন্তু তাদের আর কোনো উপায় নেই, কারণ জেদের মৃত্যুর চেয়েও খারাপ ব্যাপার হলো তারা জানে না যে পরের দিন সকালে তাদের কতগুলো লাশ গুনতে হবে, সুতরাং এটাই করা দরকার। এরপর বয়েড ডোনাকে বলে যে জেদের মাদক আসক্ত অবস্থায় সে তার সাথে থাকবে এবং পরিস্থিতি আরো খারাপ হলে তাকে সাহায্য করবে। সে 1 মিনিটের জন্য চলে যায়, কারণ সে জেডের সাথে একান্তে কথা বলতে চেয়েছিল এবং সে জিজ্ঞাসা করে যে ভিক্টর আর ইথানের সাথে জঙ্গলে কি করছিল। যে ট্যাবিকে বলে যে ইথান তাকে লেক অফ টিয়ার্স সম্পর্কে কাজটা দিয়েছিল, অর্থাৎ তাকে ওটা খুঁজে বের করতে হতো, আর জিম এসে তাকে বলছিল, কিন্তু জেড এটা অস্বীকার করে বলে যে হয়তো ছেলেটা অপরাধ বোধে ভুগছে, তাই এমনটা হচ্ছে। এই সব কিছু দেখে ট্যাবিরও মনে হচ্ছে যে হয়তো ইথান শোক করছে,
তাই সে এইসব বানিয়ে বলেছে। কিন্তু আমি নিশ্চিত যে ট্যাবি যখন লেক অফ টিয়ার্স খুঁজে পাবে তখন সে বুঝতে পারবে যে ইথানের কথাগুলো বাজে কথা ছিল না। অত্যন্ত জুলি ইথানকে বিশ্বাস করে। তাই যাই হোক, ট্যাবি খামারের ভিতরে যা বলেছিল তার জন্য জেদের কাছে ক্ষমা চায়। যখন জেদ আত্মার সঙ্গীর পুনর্জন্মের তথ্যটি তুলেছিল এবং সেটাও জিমের মৃতদেহ খুঁজে পাওয়ার ঠিক পরেই, সৌভাগ্যবশত জেদ তাকে নাটকীয়ভাবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম বলে উত্তর দেয় না। সে শুধু বলে ট্যাবির দুঃখিত বলার দরকার ছিল না, কারণ তার সময় জ্ঞান ছিল খুবই খারাপ। ট্যাবি যখন শেরিফের অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল, বয়েড ভিতরে আসে এবং জেডকে মাশরুম খেতে দেখে। সে একবারে 3টি খেয়ে ফেলেছিল, যা ছিল বেশ অদ্ভুত, কারণ আমি ভেবেছিলাম সে প্রথমে একটি মাশরুম খেয়ে তার প্রভাব দেখবে। ব্যাপারটা সহজ, তাকে মাতাল হতে হয়েছিল যাতে তার মাশরুম ক্রিস্টোফারের স্মৃতিগুলো উন্মোচন হতে পারে এবং এখানে যা কিছু ঘটছে তার রহস্য সমাধান করা যায়। যাই হোক, ট্যাবি বাড়ি ফেরে এবং শুনতে পায় যে ইথান তার ঘরের একটি ভাঙা রেডিওর মাধ্যমে জিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আর আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, পুরো সিজন জুড়ে সেটা রেডিও হোক, দেয়াল হোক বা অন্য কিছু, সবকিছুর সুর পুরোপুরি হলুদ এবং হালকা হলুদ, যা হলুদ স্যুটের লোকটির উপস্থিতি নির্দেশ করে। যাই হোক, ট্যাবি যখন দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকে, ইথান রেডিওটি লুকিয়ে ফেলে, কারণ সে কোনোভাবে অনুভব করে যে তার মা তাকে বিশ্বাস করবে না। ট্যাবি ইথানকে জিজ্ঞাসা করে সে তাকে লেক অফ টিয়ার্স এর কথা কেন বলেনি এবং কেন সে সাহায্যের জন্য জেড ও ভিক্টরের কাছে গিয়েছিল। ইথান সরাসরি বলে যে সে তার মাকে বলেনি কারণ সে জানতো তার মা তাকে বিশ্বাস করবে না। আর সত্যি বলতে ইথান পুরোপুরি ভুল বলেনি। ইথানও আরো বলে যে ট্যাবি মনে করে ইথান এই কথোপকথনটি কল্পনা করেছে বলেই সে তার বাবার ভূত জিমকে উপেক্ষা করতে পারে না। ইথান আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে যে তার বাবার তথ্যটি সঠিক। লেক অফ টিয়ার্স এই শহর থেকে বের হওয়ার একমাত্র পথ এবং এটি খুঁজে না পাওয়া পর্যন্ত সে থামবে না। ট্যাবি কিছুটা অপরাধ বোধে ভোগে যে সে ইথানের অভিযানকে গুরুত্ব সহকারে নেয়নি, তাই সে তার ছেলেকে তার ব্যাকপ্যাক গুছিয়ে নিতে বলে, কারণ এখন থেকে সে ইথানের সাথে সেই রহস্যময় রীতি খুঁজতে পেতে সাহায্য করবে। এদিকে জুলি র্যান্ডালের সাথে আছে এবং তারা ইথানের বইগুলো পরীক্ষা করছে। প্রথমে তারা কোনো কাজের জিনিস খুঁজে পায় না, কিন্তু এরপর র্যান্ডাল তার বইতে স্টোরি ওয়াকার শব্দটি খুঁজে পেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করে। আমার ফ্রেন্ডের নামে এক কাল্পনিক চরিত্রের খুব সংক্ষিপ্ত ঝলক দেখতে পাই, যে একজন লিফট মেরামতকারী এবং সপ্তাহান্তে গল্পের মধ্যে দিয়ে হেঁটে জিনিসপত্র ঠিক করে। কিন্তু জুলি এবং র্যান্ডেল এই বিষয়টি নিয়ে আরো গভীরে যাওয়ার আগেই ট্যাবি বাসে এসে পৌঁছায় এবং জুলি ও র্যান্ডেল দ্রুত বইগুলো লুকিয়ে ফেলে, কারণ সে চায় না তার মা জানুক যে সে একটি ব্যক্তিগত অভিযানে আছে এবং তার ক্ষমতাগুলো বিপজ্জনক, এমনকি তার জীবনেও ঝুঁকি মধ্যে ফেলতে পারে। এখন সারাহ যে সারাই ছিল, একই কাজ করার জন্য ডাইনির ভিতরে প্রবেশ করে। কণ্ঠস্বরগুলো সতর্ক করছিল যে সে যদি এটা না করে তবে তার কাছে কেউই ক্ষতিগ্রস্ত হবে। সারাহ ডাইনির ভিতরে বসে সবকিছু পর্যবেক্ষণ করছিল। তার সামনে একটি জগ এবং একটি গ্লাস ছিল। এমন সময় বাকাতা আবির্ভূত হয়। অবশেষে আমরা বাকাতাকে দেখতে পাই। অনেকে তো এমনও বলেছিল যে সেই তো খলনায়িকা, কারণ সে অনেকদিন ধরে নিখোঁজ ছিল, কিন্তু আমি তেমনটা মনে করিনি। যাই হোক, সে ডায়নার দেখাশোনা করেছিল। আর বাকিরা বলে যে সারা অতীতে যাই করে থাকুক না কেন, এখন সে আর নেই, সে এখন ভালো আছে। আর সে প্রথমে ডায়নার মতো যত্ন নিয়েছে, তাই সে যদি ফিরে এসে কাজ করতে চায় তবে সে তা করতে পারে। কিন্তু সারা তার কাজেই মগ্ন ছিল। সে জলও পান করে, কিন্তু তারপর অবশিষ্ট জল জগে ঢালতে না পেরে বাকাতাকে গ্লাসটি সরাতে বলে। ঠিক তখনই আমরা পটভূমিতে সোফিয়াকে দেখতে পাই। তাকে পুলের পাশ দিয়ে হাঁটতে দেখা যায়। সে ডেলের সে বিশাল বইটির দিকে তাকিয়ে আছে, যেটি বোতল গাছে ঢোকার পর পুলের দেয়ালে আটকে গিয়েছিল এবং তার কাছে ব্যাপারটা বেশ মজার মনে হয়।
সোফিয়ার জন্য সহানুভূতি বোধ করে। তারা ভাবে বেচারি মেয়েটা নিশ্চয়ই খুব দুঃখী আর একা। এদিকে সোফিয়া সম্ভবত ডমকে নিয়ে মনে মনে হাসছে আর ভাবছে কত চালাকভাবে সে ডেলকে নিয়ে তার কাজটা করিয়ে নিয়েছে। সোফিয়া বুঝতে পারে যে সারা তার দেওয়া কাজটি করেনি। সে এটা প্রমাণ করার চেষ্টা করে যে সারার কাছাকাছি থাকাটা অন্যায় হবে। ইচ্ছাকৃতভাবে খালি সুইমিং পুলে হাতের উপর ভর দিয়ে পড়ে যায়, যা তার একটি হাত ভেঙে দেয় বা অত্যন্ত ভাঙার ভান করে। সম্ভবত সারাকে তার কাজটি করার জন্য শেষ সুযোগ দেওয়ার জন্যই এটা করছিল। মূলত এটি ছিল একটি শেষ সতর্কবার্তা, যা শেষ পর্যন্ত সারাকে হলুদ স্যুট পরা লোকটির কণ্ঠস্বরের মতো কাজ করতে বাধ্য করে। সে জল পান করে এবং ছিটকে পড়া জল জগে রাখে। ক্রিস্টি এবং মারিয়েলা সোফিয়ার ভাঙা হাতে চিকিৎসা করছে। সোফিয়া তাদের আব্রাহামের গল্প বলতে শুরু করে, কারণ হলুদ স্যুট পরা লোকটি তাদের মনের কথা পড়ে ফেলেছিল এবং তাদের বলেছিল যে তারা ঈশ্বরে বিশ্বাস করে না। সে ব্যাখ্যা করে যে একদিন ঈশ্বর আব্রাহামকে তার পুত্রকে উৎসর্গ করতে বলেছিল এবং তিনি তা করতে প্রস্তুত ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ঈশ্বর তাকে থামিয়ে দেন এবং একটি ছাগল উৎসর্গ করতে বলেন। সুতরাং ঈশ্বরের আব্রাহামের পুত্রকে হত্যা করার কোনো উদ্দেশ্যই ছিল না, বরং আব্রাহামের বিশ্বাস পরীক্ষা করাই ছিল তার উদ্দেশ্য। এর থেকে বোঝা যায় যে এই সব কিছুই ছিল সবার জন্য একটি পরীক্ষা মাত্র এবং হলুদ স্যুট পরা লোকটি ঈশ্বরের ভান করছে। আরেকটি মজার ব্যাপার হলো, যখন ক্রিস্টি এবং মারিয়েল ডাইনারের ভেতরে বসেছিল তখন তারা বলছিল যে তারা প্রার্থনা এবং ঈশ্বরে বিশ্বাস করে না। আসলে তারা বলছিল যে প্রার্থনা এবং কোনো উচ্চতর শক্তি সাথে সংযোগ স্থাপন সোফিয়াকে স্বস্তি দিতে পারবে, কিন্তু স্পষ্টই সোফিয়ার হাত ভাঙার ঘটনাটি ছিল ভুয়া। আমরা এটা জানি এবং শুধুমাত্র সারাকে ভয় দেখিয়ে এটা বিশ্বাস করানোর জন্য করা হয়েছিল যে কণ্ঠস্বরগুলো সত্যি। এদিকে সারা দেখে যে তার দূষিত করা জলের জগটি বাঁকাতা নর্দমায় ঠেলে দিচ্ছে। সারার ক্ষেত্রে সোফিয়ার কণ্ঠস্বরগুলো ব্যবহার করছিল এটা দেখার জন্য যে সারা কতটা বাধ্য ও অনুগত। সে কি আগের মতোই সবকিছু করবে? এটি দেখায় যে কখনো কখনো আমাদের ভয়গুলোই ভয়ের চেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। এদিকে অন্যদিকে অ্যালিস ডোনার সাথে সেই একই জায়গায় খাবার সংগ্রহের অভিযানে রওনা হয়, যেখানে তারা আগে ভালো সবজি খুঁজে পেয়েছিল। তবে আমরা দেখতে পাই যে অ্যালিস যেখানে যেতে একবারই অনিচ্ছুক এবং ফাতেমা ঠিক থাকবে কিনা তা নিশ্চিত করার জন্য তার সাথে থাকতে চায়, কিন্তু আমরা লক্ষ্য করি যে ফাতেমা তাকে সেখানে পাঠিয়ে দেয় এই বলে যে সম্পূর্ণ সুস্থ আছে এবং কোনো সমস্যা নেই। যাই হোক, যাওয়ার আগে ডনা কেনিকে কঠোর নির্দেশ দেয়, তাকে অবশ্যই কলোনি হাউসটি সুরক্ষিত রাখতে হবে, তাকে অবশ্যই ফাতেমার উপর কড়া নজর রাখতে হবে। ট্যাভি এবং ইথানো ডনার দলে যোগ দেয়, কারণ তারা লেক অফ টিয়ার্স খুঁজছে এবং সন্দেহ এড়ানোর জন্য তারা তাদের সাথে যাচ্ছে। ডনা এবং তার দল চলে যাওয়ার পর ফাতেমা তার ঘরে যায় এবং এলগিন ঘরটি প্রায় পুরোপুরি কাদা দিয়ে ভরে ফেলেছে, কিন্তু ফাতেমা এলগিনকে ক্ষমা করে দেয়, কারণ দৃশ্যত তাকে নিজেই কাদার কাজটা করতে হয়েছিল। পরে কেনি লক্ষ্য করে যে ছাদ থেকে জল চুয়ে পড়ছে এবং সেটাও কালো কাদার মতো দেখতে। যখন সে লিকের উৎস পরীক্ষা করতে উপরে যায় তখন সে ফাতেমাকে তার ঘরে দেখতে পায় এবং দেখে যে সে কাদা দিয়ে কিছু একটা বানাচ্ছে, যা আসলে মাটি। এরপর আমরা জেডকে দেখতে পাই যে মাশরুমের প্রভাবে ঘরের মধ্যে আছে। এরপর দৃশ্যটি ভয়েদের দিকে চলে যায়, যে অ্যাবির জিনিসপত্র অর্থাৎ তার স্ত্রীর জিনিসপত্র ঘাটছিল। তারপর সে অ্যাবির দেওয়া বিয়ের আংটি বের করে এবং সে এর উপরে থাকা অসীম চিহ্নটি পর্যবেক্ষণ করতে শুরু করে এবং এটি নিখুঁতভাবে এই শহরটিকে প্রতিনিধিত্ব করে, যেখানে লোকেরা ঘুরে বেড়াতো এবং একই জায়গায় আসতো এবং এখানে যা ঘটেছিল তা বহুদিন ধরে চলে আসছে, যা অসীম চিহ্নটি বোঝায়। কিন্তু এই সবকিছু থেমে যায় যখন কেনি দ্রুত শেরিফের স্টেশনে পৌঁছায় এবং বয়েডকে একটি কলোনি হাউসে যেতে বলে। এই কথোপকথনের সময় একটি মজার মুহূর্ত ঘটে। জেড বয়েডকে জিজ্ঞাসা করে যে কেনি কি সত্যি ঘরে দাঁড়িয়ে আছে, কারণ জেড ভেবেছিল সে মাশরুম খেয়ে নেশাগ্রস্ত ছিল এবং সে কনিকে কল্পনা করছিল। তখন বয়েড নিশ্চিত করে যে কেনি বাস্তব। জেড বেশ হতাশ হয়, কারণ এর মানে মাশরুমের এখনো কোনো প্রভাব পড়েনি। ঠিক
তখনই বয়েড এবং কেনি কলোনি হাউসে পৌঁছায়। কেনি ফাতেমার ঘরের বাইরে অপেক্ষা করে আর বয়েড ভিতরে যায় এটা বোঝানোর জন্য যে ফাতেমা আসলে কি করতে চাইছে। ফাতেমা বলে যে সে একটি দানব তৈরি করছে, বিশেষ করে একটি গলম। বয়েড এই কথাটি কেনিকে জানায় এবং ব্যাখ্যা করে যে এটি ফাতেমার বাবার কাছ থেকে শোনা ধর্মীয় লোককাহিনী দ্বারা অনুপ্রাণিত। ফাতেমার মতে এই গোলমটি মানুষকে সুরক্ষা এবং আশা দেওয়ার জন্য তৈরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ফাতেমা তার জন্ম দেওয়া ইসমাইলি ম্যানটির সাথে একটি সংযোগ অনুভব করছিল এবং সে কোনোভাবে ফাতেমার ভয় অনুভব করতে পেরেছিল এবং তাতে খুশি হয়েছিল। তাই সে একটি গলম তৈরি করেছিল যা তাকে অভ্যন্তরীণ শক্তি দিয়েছিল। এর মানে হলো যে ইসমাইলি ডেমন কোনোভাবে ফাতেমাকে ভাঙতে পারবে না। এখন বয়েড কেনিকে বলে যে তাদের ফাতেমাকে কিছুটা একা থাকতে দেওয়া উচিত, কিন্তু কেনি তাকে গলমের সাথে একা রেখে যেতে চায় না, কারণ সে মনে করে এটি আরো গুরুতর মানসিক বা অতিপ্রাকৃত সমস্যার লক্ষণ। এই শহর সবাইকে বদলে দেয় এবং যারা বদলে যায় তাদের কি হয় তা সবাই জানে। কেনি এমন কি পরামর্শ দেয় যে হয়তো উপরের ঘরের জন্য আসল ফাতেমার নয়, বরং অন্য কিছুতে পরিণত হয়েছিল। স্পষ্টই কেনি বোঝাতে চাইছে যে গর্ভ অবস্থায় ফাতেমাকে আবেগগতভাবে এবং মানসিকভাবে বদলে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আক্ষরিক অর্থেই সে একটি রাক্ষসের জন্ম দিয়েছিল এবং সেই সংযোগটি ছিল এই ঘটনা ঘটার কারণ। এবং কেনির ভয়টা সঠিক ছিল, হয়তো সে গলম হবে না, বরং এমন এক দানব হবে যা পুরো শহরটাকে ধ্বংস করে দিতে পারে। প্রসঙ্গত গলমের উপর এই মনোযোগটা আসলেই সত্যি। এটা ইহুদির পৌরাণিক কাহিনীর একটি অংশ এবং ফাতেমা শুধু মাত্র এর ইতিবাচক দিকটির উপর মনোযোগ দিচ্ছে, সুরক্ষা এবং আশা। কিন্তু গলমের সাথে যুদ্ধ, বিচ্ছিন্নতা এবং হতাশারও সংযোগ রয়েছে। জেড কলোনি হাউসের বাইরে বয়েডের সাথে যোগ দেয় এবং প্রকাশ করে যে মাশরুমগুলো সম্পূর্ণ অকজ প্রমাণিত হয়েছে এবং তার কোনো দর্শন বা স্মৃতি উন্মোচন হয়নি। মনে হচ্ছে বি ডাউন বদলে গেছে, এটা আর আগের মতো নেই এবং আমি মনে করি সোফিয়ার আসার পরে এই সব কিছু ঘটেছে, তাতে স্মৃতি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। সম্ভবত কারণ হলো ইয়েলো স্যুট ম্যান চায় না যে এখানে আসলে কি ঘটেছে সে সম্পর্কে কারো সৃষ্টি উন্মোচিত হোক। তাই জেডের মনোযোগ ফাতেমার তৈরি করা গলমের দিকে চলে যায়। তবে সে কেন এটা তৈরি করেছে সেদিকে নয়, বরং সে এটা এখন কেন তৈরি করছে সেদিকে। এটা বয়েডকে ফাতেমার সাথে কি ঘটছে তা বিবেচনা করতে বাধ্য করা হয়। এখন জেডের প্রশ্নের কারণে বয়েড কেনিকে ফাতেমা ঘরে নিয়ে যায় যাতে সে সরাসরি তাকে জিজ্ঞাসা করতে পারে যে এই মুহূর্তে গলমকে কেন তৈরি করছে। তখন ফাতেমা সেই একই ইসমাইলি ম্যানের গল্পটি বলে। সে ব্যাখ্যা করে যে ইসমাইলি প্রাণীটির সাথে তার একটি সংযোগ তৈরি হয়েছে। সে বলে যে ইসমাইলি যা অনুভব করে সেও তা অনুভব করে এবং ফাতেমা যা অনুভব করে প্রাণীটিও তা অনুভব করে, কারণ ইসমাইলি প্রাণীটি আসলে ফাতেমার ভয় থেকে আনন্দ পায়। ফাতেমা এই সংযোগটি ভাঙার জন্য এই গলমকে তৈরি করছে। শুধু তাই নয়, সে চায় গলম ভয়ের পরবর্তীতে শক্তি এবং সাহস অনুভব করুক। এই কথা শুনে বয়েড এবং কেনি কিছুটা স্বস্তি পায় এবং ফাতেমাকে তার কাজ করতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কেনি এমনকি এও বলে যে সে সবাইকে বলবে আপাতত ফাতেমাকে একা ছেড়ে দিতে। ঠিক তখনই বয়েড যখন সিঁড়ি দিয়ে নামছিল জেড তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটে। বয়েড যখন কলোনি হাউস থেকে সিঁড়ি দিয়ে নামছিল সে অ্যাবির আংটিটা সিঁড়ি গড়িয়ে নামতে দেখে। এটা স্পষ্ট নয় যে আংটিটা তার পকেট থেকে পড়ে গিয়েছিল নাকি হঠাৎ কোথা থেকে যেন আবির্ভূত হয়েছিল, কারণ সে এটার সাথে রাখে না। যাই হোক না কেন, বয়েড একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি লাভ করে বলে মনে হয়। সে জেডকে সিঁড়ির স্টেশনে ফিরিয়ে নিয়ে যায়। সে তার ঘরে গিয়ে আংটিটা সিঁড়ির টেবিলের উপর রাখে, তারপর অ্যাবির বাক্স থেকে অন্য আংটিটা বের করে। যখন সে আংটি দুটো মেলাতে যায় তখন সিঁড়ির উপরে আংটিটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ, এর মানে হলো এই শহরটি যে অদ্ভুত ঘটনা ঘটছে তা খুবই বিপজ্জনক। যাই হোক, এখন হেনরি ভিক্টরকে খুঁজতে কলোনি হাউসের ভিতরে আছে।
সে চারদিকে তাকাতে তাকাতে হাঁটছিল। ভিক্টর গাছগুলো আবার নড়ছে কিনা তা পরীক্ষা করার চেষ্টা করছিল, কারণ সে এই কাজটি করা বন্ধ করে দিয়েছিল। প্রথম সিজনে ইথান ভিক্টরকে এটা করতে দেখেছিল এবং ভিক্টর ব্যাখ্যা করেছিল যে সে কলোনির বাড়িগুলো এবং গাছগুলোর মধ্যকার দূরত্ব পরিমাপ করে, এটা বোঝার জন্য যে শহরটি চক্র আসলে কোন পর্যায়ে আছে, কারণ শহর এবং জঙ্গলের সবকিছুই ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ভিক্টর এটা নিয়মিত পরিমাপ করত, কিন্তু চতুর্থ সিজন নাগাদ সে এই ঘটনাটির উপর নজর রাখা প্রায় ছেড়েই দিয়েছিল। আর এখন যেহেতু বয় ইনভাইট বলেছে যে তাদের হাতে বেশি সময় নেই, তাই শহরটি কত দ্রুত পরিবর্তিত হচ্ছে তা দেখার জন্য সে এই কাজটি আবার শুরু করেছে। সে আরো বলে যে এখনকার সবকিছু খুব দ্রুত বদলে গেছে। বরফ ছিল, কিন্তু এখন সবকিছু আবার সবুজ হয়ে গেছে। ভিক্টর হেনরিকে সরাসরি ব্যাখ্যা করে না যে সে কি করছে, কিন্তু হেনরি তবুও সহযোগিতা করে। হেনরি আশা করে যে এই প্রক্রিয়ার সময় ভিক্টর অবশেষে প্রকাশ করবে কেন সে হলুদ স্যুটটি দেখে এতটাই ভয় পেয়েছিল যে সে আক্ষরিক অর্থে নিজের প্রসাব করে ফেলেছিল। পরিকল্পনাটি সফল হয়। ভিক্টর এই সিদ্ধান্তে আসে যে গাছগুলো এখন আগের চেয়ে অনেক দ্রুত নড়ছে। সে হেনরিকে সেই কন্টেনারের কাছে নিয়ে যায় যেখানে গাছটি থাকতো। সেখানে পৌঁছে ভিক্টর খোঁড়াখুড়ি শুরু করে দেয় এবং একটি ব্যাগ বের করে আনে, যার মধ্যে ইয়েলো স্যুট ম্যানের একটি আঁকা ছবি ছিল। এরপর ভিক্টর একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করে। সে একসময় ইয়েলো স্যুট ম্যানের বন্ধু ছিল এবং সে একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করত। সে গাড়িতে করে সেখানে পৌঁছেছিল। ভিক্টর ভেবেছিল যে সে শহরে 8-10টা সাধারণ বাসিন্দার মতোই একজন, কিন্তু সাইকেল চড়ার শেষ মুহূর্তে ভিক্টর ইয়েলো স্যুট ম্যানকে মিরান্ডাকে খেতে দেখে এবং তখনই সে বুঝতে পারে যে মিরান্ডা কোনো বাসিন্দা নয়, বরং একটি দানব, এবং সে ঠিক সেটাই এঁকেছিল। অন্য কথায় মিরান্ডা ফার অ্যাওয়াতে ট্রিতে পৌঁছানোর যে দৃশ্যটি আমাদের দেখানো হয়েছিল সেটি স্মাইলি ম্যান ছিল না, বরং সে ইয়েলো স্যুট ম্যানেই তাকে হত্যা করে খেয়েছিল। আর এটা সত্যি, কারণ জুলি ইতিমধ্যে দেখে ফেলেছিল ইয়েলো স্যুট ম্যান এখন মানুষের সাথে কি করে। হেনরি এখন যখন এটা শোনে এবং ছবিটা দেখে সে হতবাক হয়ে যায় এবং আমরা অবশেষে বুঝতে পারি কেন ভিক্টর হলুদ স্যুটের লোকটিকে দেখে এত আতঙ্কিত হয়ে পড়েছিল এবং ভেবেছিল যে এটা বাস্তব নয়, কিন্তু সবকিছু বাস্তব ছিল। যাই হোক, অন্যদিকে যখন তারা দিদের কাছে চাষের জমির দিকে যাচ্ছিল, ডোনা ট্যাবিকে জিজ্ঞাসা করে যে সে আসলে সেখানে কি করছে। ট্যাবি শোকের কথা তোলে এবং বলে যে সে এখনো জিমের মৃত্যুটা মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ট্যাবির মতে যেহেতু সে একজন প্রাপ্তবয়স্ক, তাই সে লেক অফ টিয়ার্স বা জিমকে ফিরিয়ে আনা যেতে পারে এমন ভ্রান্ত ধারণায় বিশ্বাস করে না, কারণ এ কারণেই সে ভয় পায় যে ইথানের কি হবে যখন সে জানতে পারবে যে লেক অফ টিয়ার্স বাস্তব নয় এবং জিমকে ফিরিয়ে আনা যাবে। মানে ট্যাবির কার্যকলাপের দিকে তাকান, সে আক্ষরিক অর্থেই তার বাড়ি থেকে তার ঝুলতে দেখেছে। বিদ্যুৎ কোথা থেকে আসছে তা কেউ জানে না। সে গুহার ভেতরে দানব দেখেছে। সে এমন অনেক জিনিস দেখেছে যা সেখানে থাকার কথা নয়। তাহলে অশ্রুর হৃদ কেন থাকতে পারে না? ডোনা লক্ষ্য করে যে ট্যাবি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে, তাই সে তার দল বিরতি নিতে বলে যাতে সবাই বিশ্রাম নিতে পারে। এরপর ডোনা ট্যাবির সাথে তার ঘরে রেখে যাওয়া নোটি নিয়ে কথা বলে, যেখানে তাকে বলা হয়েছিল বাতিঘর থেকে ফিরে না এলে যেন সে তার সন্তানের যত্ন নেয়। তবে এরপর সে তাকে এমন কিছু না করতে বা এই ধরনের কোনো অভিযানে না যেতে পরামর্শ দেয়। ডোনা ট্যাবিকে এও বলে যে সে যেন তাকে এমন কোনো পরিস্থিতিতে না ফেলে যেখানে তার সন্তানেরা পরে তাদের মায়ের সাথে কি হয়েছিল তা নিয়ে প্রশ্ন করতে পারে। ডোনা আরো বলে যে তার পরিবার তার কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে সে তাদের নিজের পরিবার বলেই মনে করত, কিন্তু তখনও ইথান তাদের কথোপকথনে বাধা দেয় এবং একটি আহত পাখির দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে। ইথান পরামর্শ দেয় যে তারা যেন পাখিটিকে অশ্রুর হ্রদ নিয়ে যায়, কারণ সেখানকার জল তাকে সুস্থ করে তুলতে পারে। ট্যাবি ইথানের মন ভাঙতে না চেয়ে পাখিটিকে তার সাথে থাকতে রাজি হয়। অবশেষে তারা গন্তব্যে পৌঁছায়, যেখানে সেই একই ভুদু পুতুল গুলো যেখানে ঝুলছে। ইথান ব্যাখ্যা করে যে জেড বলেছিল এগুলো সুরক্ষার জন্য, এবং তা সত্যি, কারণ অন্য সব জায়গায় সবজি নষ্ট হয়ে গেলেও এখানকার গুলো একদম ঠিক আছে। যাই হোক, ডোনা তার দলকে নিয়ে খাবার সংগ্রহ করতে যায়, আর ইথান ও টেবি আহত পাখিটিকে বাঁচানোর জন্য কাছের একটি হ্রদের দিকে
দিকে রওনা হয়। চতুর্থ পর্বের শেষে ট্যাবি এবং ডোনা হ্রদ থেকে জল তুলে আহত পাখিটির উপর ঢেলে দেয়, কিন্তু কিছুই হয় না। কিন্তু ঠিক তখনই ডোনার দলের একজন সদস্য মাটির নিচে লুকানো একটি খুব মোটা এবং বড় দড়ি খুঁজে পায়, যেখানে সে দড়িটি টানে। সবাই হ্রদের মাঝখানে জল বুদবুদ করতে দেখে। বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু দেখে মনে হচ্ছিল ওগুলো মৃতদেহ। আর ব্যাস, যেখানেই ফ্রম সিজনের চতুর্থ পর্ব শেষ হয়। তো কেমন লাগলো আজকের এপিসোড 4 আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।